আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ডাকসুর বর্তমান ভিপি এই কয়েকদিন আগে যার কার্যকাল শেষ হলো, মূলত তিনি এখন ডাকসুর সর্বশেষ ভিপি বলে ভিপি নুরু হিসেবে সকলের নিকট পরিচিত। বাংলাদেশে এই মুহূর্তে তরুণদের মধ্যে নয়, রাজনৈতিক অঙ্গনেই মূলত আলোচিত একটি নাম হলো নুরু। আমরা যারা রাজনীতির অঙ্গনের সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন যাবৎ আমাদের মধ্যে যারা বড় বড় পদ এবং পদবিতে ছিলেন, বড় বড় রাজনৈতিক দলগুলোর বড় বড় পদ দখল করে আছেন, কিংবা ইতিপূর্বে রাজনীতি করতে গিয়ে রাজনীতির যে ফসল সেটির তারা তুলেছেন, অর্থাৎ মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, তারা এই বর্তমান জমানাতে এসে খামোশ হয়ে গিয়েছেন, চুপ হয়ে গিয়েছেন। ভয় তাদেরকে অক্টোপাসের মতো চেপে ধরেছে। কেউ কথা বলতে চান না, কেউ লিখতে চান না, কেউ আকার ইঙ্গিতেও কথা বলতে চান না। তো সেই নীরব নিঃসীম রাজনৈতিক পরিবেশের মধ্যে হাতে গোনা যে কয়জন মানুষ রাজনৈতিক অঙ্গনকে সরব করে রেখেছেন, সচল করে রেখেছেন এবং সাধারণ মানুষের যে আশা এবং আকাঙ্ক্ষা সেটিকে রাজপথে ধরে রেখেছেন, তাদের মধ্যে ভিপি নুরু অন্যতম প্রধান ব্যক্তি। তিনি আমার নির্বাচনী এলাকার একজন সম্মানিত বাসিন্দা এবং আশা করা যায় যে ওই অঞ্চলে তিনি হয়তো আগামী দিনে আমাদের যে রাজনীতির কাণ্ডারিও আল্লাহ চায় তো হলেও হতে পারেন। তো তিনি অতি সম্প্রতি একটি ধর্ষণ মামলার আসামি হয়েছেন এবং শুধু তাই নয়, আরও একটি মামলাতেও তাকে আসামি করা হয়েছে এবং সেটি সম্ভবত অপহরণ মামলা। এবং এটি এখন বাংলাদেশের সবচাইতে আলোচিত ঘটনা। নুরুর যে ব্যক্তিত্ব, নুরুর যে চরিত্র, তার যে অভিব্যক্তি, তার যে চলাফেরা, তার সঙ্গে তিনি ধর্ষণ করবেন এইরকম ঘটনা আসলে বাংলাদেশের একটা বেকুবও বিশ্বাস করছে না, কোনো পাগলেও বিশ্বাস করছে না। তো যেভাবে মামলার কাহিনী বর্ণনা করা হয়েছে, যেভাবে এজাহার দাখিল করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে তাকে উল্লেখ করা হয়েছে তিনি একজন ধর্ষণের সহযোগিতাকারী। তো সে যাই হোক না কেন, যে কারণে তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে, যে কারণে তাকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা আসলে জনগণ বিশ্বাস করতে চাচ্ছে। জনগণ যেটা মনে করছেন সেটা হলো যে সরকারের আক্রোশের ফলে নুরু মূলত এই ধর্ষণ মামলার আসামি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গত প্রায় এক দশক ধরে বহু নাটক হয়ে যাচ্ছে। সেই নাটকের প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে নাটকের যারা কুশীলব তারাই জিতে যান। আমরা দেখলাম যে আমাদের রাজনৈতিক অঙ্গন থেকে কলম যোদ্ধা হিসাবে পরিচিত মাহমুদুর রহমান তিনি হারিয়ে গেলেন, অর্থাৎ আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তো মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে কৌশল অবলম্বন করা হয়েছিল সেটা হলো তাকে বেশ কিছুদিন ভয় দেখানো হয়েছিল। এরপর তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, যেন আশেপাশের যারা লোকজন আছে একটা সময় তার ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলেন। এরপরে মাহমুদুর রহমান অবরুদ্ধ থাকতে থাকতে একটা সময় হয়তো তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন, খেই হারিয়ে ফেলবেন। ঠিক সেই সময়টাতে তার যারা প্রতিপক্ষ তারা তাকে গ্রেপ্তার করলে বাইরে কোনো টু শব্দ হবে না, এবং ঠিক সেই ঘটনাটাই ঘটেছে। পরবর্তীতে মাহমুদুর রহমান জিদ করে বহুদিন জেল খেটেছেন। এরপর আবার সেই জেল থেকে বের হয়ে তিনি গর্জন করার চেষ্টা করেছেন, তর্জন করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা তার জন্য একেবারে জীবন মরণ সমস্যা হয়ে গিয়েছিলেন। তিনি যেখানে গিয়েছেন সেখানে তার উপর আক্রমণ পরিচালিত হয়েছে, তিনি রক্তাক্ত হয়েছেন এবং তার সেই রক্তাক্ত হওয়ার যে চিত্রপট, সেই চিত্রপটের দৃশ্য আমরা দেখে এখন আতঙ্কিত বোধ করি এবং তার পক্ষে সেই সময় বাংলাদেশের যারা সচেতন নাগরিক, রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক কেউ দাঁড়ায়নি। ফলে কি হচ্ছে, মাহমুদুর রহমানকে মেরে যারা ভয় দেখাতে চেয়েছেন তারা সফল হয়েছেন। তো এরপরের দ্বিতীয় ঘটনা ফরহাদ মাজহারকে নিয়ে। ফরহাদ মাজহারের সঙ্গে ব্যক্তিগত অনেকের নীতি নৈতিকতার পার্থক্য থাকতে পারে, কিন্তু তিনি যে একজন সাহসী, তিনি যে একজন দেশপ্রেমিক, তিনি যে একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি,
এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। তার ক্ষুরধার লেখনী, তার অত্যন্ত শক্তিশালী বক্তব্য, যে কোনো ক্ষেত্রেই যারা এস্টাবলিশমেন্টে থাকেন বা ফরহাদ মাজারের যারা বিরোধী পক্ষ, তাদের জন্য তিনি একেবারে রীতিমতো মূর্তিমান আতঙ্ক। ফলে তিনি সরকারের বিরুদ্ধে যে সমস্ত কথা বলতেন বিভিন্ন গণমাধ্যমে দেশে এবং বিদেশে, এবং যে সমস্ত কথা তিনি লিখতেন, সেগুলো মোকাবেলা করার মতো যে প্রজ্ঞা দরকার, মেধা দরকার, যে ধৈর্য সহ্য দরকার, সেগুলো হয়তো তার প্রতিপক্ষের ছিল না। ফলে কি করেছে, তার ব্যাপারে অনেকেই অধৈর্য হয়ে গেছে এবং তার পরিণতি কি হয়েছিল এবং তিনি এখন কোথায় আছেন তাও আমরা দেশবাসী সকলেই জানি। তো ফরহাদ মাজারের ঘটনা বা মাহমুদুর রহমান সাহেবের যে ঘটনা ঘটার আগে আমাদের দেশের বেশ কয়েকজন আলোচিত সাংবাদিক, বক্তা, রাজনীতিবিদ, তারা অনেকেই দেশ ছেড়ে চলে গিয়েছেন। তারা বিদেশে গিয়ে এখন অনেকে নিশ্চুপ রয়েছেন, অনেক হয়তো টুকটাক কথাবার্তা বলার চেষ্টা করছেন কিংবা সভা সমিতিতে যাওয়ার চেষ্টা করছেন, যা কিনা আমাদের এই বাংলাদেশের রাজনীতিতে আসলে কোনো ভূমিকা রাখছে না। তো রাজনীতি বলতে এই মুহূর্তে বিএনপির দুটো অফিস রয়েছে। একটা হলো বিএনপি যে চেয়ারপারসনের অফিস, সেখানে মাঝে মধ্যে কেন্দ্রীয় কমিটির বৈঠক হয় এবং সেখান থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব মাঝে মধ্যে বিবৃতি দেন, মাঝে মধ্যে তিনি সংবাদ সম্মেলন করেন। এর বাইরে পল্টন অফিস যেটা রয়েছে বিএনপির, সেখানে জনাব রিজভী সাহেব রয়েছেন, তিনি সেখান থেকে নিয়মিত প্রেস ব্রিফিং করেন এবং তার অনুগত বেশ কিছু সাহসী যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে দিয়ে তিনি বিভিন্ন উপলক্ষে ঝটিকা মিছিল করেন, কখনো পল্টনে, কখনো মিরপুরে কিংবা কখনো অন্য জায়গাতে। এর বাইরে জুনায়েদ সাকি রয়েছেন গণসংহতির, তিনিও মাঝে মধ্যে পুলিশের লাঠিপেটার শিকার হন এবং রাজপথে নামেন এবং খুব ঝাঁঝালো কথাবার্তা বলেন। তো এর বাইরে বাংলাদেশে যে রাজনীতি সেটি আমরা নুরুকে দেখি। তো নুরু তার যে মুষ্টিমেয় সমর্থক রয়েছে, অ্যাক্টিভ সমর্থক যারা সবসময় তার সঙ্গে থাকে এবং তার প্রতি যারা জুলুম করে অত্যাচার করে, সেই জুলুম অত্যাচারের সঙ্গে এই কর্মীগুলো সবসময় তার পাশাপাশি থাকে। এর বাইরে নুরুর অনেক ভক্ত রয়েছে, ফেসবুকে অনেক ভক্ত রয়েছে, সারা দেশে অনেক ভক্ত রয়েছে, কিন্তু এ সকল ভক্ত আমারও আছে। আমি এ সকল ভক্তের তালিতে বা এদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আমি 2011-12 সনে যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো পরিণতি আমাকে ভোগ করতে হয়েছে। যখন আমি ঠিক সেই কাজগুলো করতে গিয়ে বিপদে পড়লাম, তখন কিন্তু সারা দেশের এই যে লক্ষ লক্ষ বা তথাকথিত কোটি কোটি ভক্তের একজন আমার জন্য রাস্তায় নামে নাই। তো আমার যেরকম 2010 সনে, 11 সনে, 12 সনে অসংখ্য অগণিত ভক্ত ছিল কিংবা এখনও রয়েছে, তারা যেভাবে ভার্চুয়াল জগতে থেকে আমার জন্য দোয়া করেন, আমার জন্য প্রার্থনা করেন, আমাকে সমর্থন জাগান, আমি একটা পোস্ট দিলে বা আমি একটা ভিডিও দিলে সেটা দেখেন এবং নিজেরা তৃপ্তি পান এবং বিভিন্ন সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে তৃপ্তি দেন, ঠিক এইরকম অসংখ্য ভক্ত এবং অনুরাগী মূলত নূরেরও রয়েছে। কিন্তু নুরুর সেই যে ভক্ত অনুরাগীর উপর নির্ভর করে নুরু যে কিছু করবে না বা করতে পারবে না সেটা নুরু খুব ভালো করে জানে। নুরুর মূলত শক্তি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তার যে বিশেষ কিছু সহকর্মী রয়েছে, যাদের উপর নির্ভর করে মূলত সে ছাত্র আন্দোলন করেছিল, কোটা বিরোধী আন্দোলন চালু করেছিল, সেটার উপর নির্ভর করে। তো সেই নুরু কোটা বিরোধী আন্দোলনের পর থেকে আজ অবধি তার প্রতি যে নির্যাতন হয়েছে রাজপথে, এমনকি যে গ্রামে গিয়েছিল সেখানেও তার প্রতি যে অমানবিক নির্যাতন হয়েছে, কিংবা ঢাকার বাইরে সে বিভিন্ন জেলা শহরে যাওয়ার চেষ্টা করেছে, সেখানেও তার প্রতি রীতিমতো হামলা হয়েছে। তো নুরুকে টার্গেট করতে 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 নুরুর অবস্থা হয়ে গেছে কি, নুরুর কাছে এখন নির্যাতন, জুলুম এটা একটা ভাত মাছের মতো হয়ে গেছে। আর তার প্রতি যদি মামলা করা হয়, এটা নিয়ে যে একটা সাধারণ ভয় থাকে সেটি এখন নুরুর মধ্যে নেই। সে অনেকটা নির্ভীক হয়ে গিয়েছে এবং এটাই প্রকৃতিগতভাবে হয়ে যায়। এবং প্রকৃতির যত বিধান রয়েছে সেই বিধানের মধ্যে অন্যতম বিধান হলো যখন একটা নতুন নেতৃত্ব আসে, সেই নতুন নেতৃত্ব মূলত সাধারণ পরিবার থেকে আসে এবং জনগণ প্রথম দিকে যার ব্যাপারে কোনো চিন্তাই করতে পারে না যে একটা ভবিষ্যতে নেতা হবে, দেখা যাচ্ছে যে একটা পরিবর্তনশীল সমাজে সেই জাতির হাল ধরে ফেলে। তো নুরুর প্রতি যেভাবে নির্যাতন করা হচ্ছে, যেভাবে জুলুম করা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে অজ পাড়াগাঁয়ের একটা দরিদ্র পরিবারের সাধারণ সন্তান,
সেই সাধারণ সন্তান ঢাকা শহরে এসে তার যে আন্দোলন ছিল কেবলই একটি সরকারি চাকরি পাওয়ার আন্দোলন, মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার আন্দোলন। সেই মানুষটিকে মেরে 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 কিছু লোক তাকে জাতীয় নেতা বানিয়ে ফেলেছে। এখন জাতীয় নেতা বানানোর ফলে তার জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে নুরু যদি জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ায় এবং ফেয়ার ইলেকশন হয়, তাহলে সে বাংলাদেশের যে কোনো গুরুত্বপূর্ণ সংসদীয় আসন থেকে দাঁড়াতে পারে। সেখানে তার কর্মী রয়েছে, সেখানে তার সমর্থক রয়েছে এবং ভোটও সেখানে সে পাবে। এই অবস্থা কারা করল নুরুকে? দ্বিতীয়ত, নুরুর প্রতি এখন যে প্রেশার দেওয়া হচ্ছে, মনে হচ্ছে রাষ্ট্র বনাম নুরু। এখানে বিএনপি দৃশ্যপটে নেই, জামায়াত ইসলামী দৃশ্যপটে নেই, ডক্টর কামাল হোসেনরা দৃশ্যপটে নেই, মাহমুদুর রহমান মান্না থেকে শুরু করে আরও অনেক বড় বড় যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ ছিলেন তারা কেউ দৃশ্যপটে নেই। দৃশ্যপটে আছেন কেবলই মাত্র নুরু, এবং জাতির সমস্ত মনোযোগ কেবল নুরুর প্রতি, আর সরকারেরও সমস্ত মনোযোগ নুরুর প্রতি। এবং তারই যে কনফ্রন্টেশন চলছে, সেই কনফ্রন্টেশনে নুরুকে স্টপ করার জন্য নুরুর বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে। এবং সরকার যেভাবে অতীতকালে বিভিন্ন মামলা দায়ের করে, হামলা করে, এরপর মানুষকে ভয় দেখিয়ে যে অবিস্মরণীয় সফলতা অর্জন করেছে, সেটি তারা নুরুর ক্ষেত্রে প্রয়োগ করতে চাচ্ছে। এবং সেটা তারা কতটা জয়ী হবে বা পরাজিত হবে সেটা বলা যাচ্ছে না। তবে প্রায় ক্ষেত্রে যেটা হয় সেটা হলো সরকার বা ক্ষমতাসীনরা যাদেরকে তাচ্ছিল্য করে তাদের দ্বারাই কিন্তু তাদের নাস্তানাবুদ হতে হয়। তো সেই দিক থেকে নুরুর যে ইমেজ গড়ে উঠছে ডে বাই ডে, কিংবা এই যে ধর্ষণ মামলার ফলে নুরুর যে ইমেজ বেড়ে গেল, সেই বাড়তে বাড়তে সেটা কোন পর্যায়ে পৌঁছে যায় এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। নুরু যদি বাংলাদেশে নেলসন ম্যান্ডেলার অনুকরণে একটা অবিস্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন, কিংবা ভারতের মহাত্মা গান্ধীর অনুকরণে বাংলার গান্ধী রূপে পরিচিত হন, তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু নাই। তো নুরুকে যারা নির্যাতন করছেন, নুরুর বিরুদ্ধে যারা মামলা মোকদ্দমা করতে মদদ দিচ্ছেন, কিংবা নুরুকে নিয়ে যারা খুব বেশি মাথা ঘামাচ্ছেন, তারা কি একবারও কল্পনা করার চেষ্টা করছেন যে এই নুরুর ইমেজ যদি এই দেশ এবং জাতি ঠিক একেবারে সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয়, তাহলে নুরুর নামটি কাদের নামের পাশে বসবে বা নুরুর নামের পাশে কাদের নাম বসবে? এবং সেটি কি যারা এখন নির্যাতন করছেন তাদের জন্য খুবই শোভনীয় হবে। এর কারণ হলো বাংলার যে আকাশ বাতাস, এখানে একজন মানুষ হিরো থেকে জিরো হতেও দেরি লাগে না, আবার জিরো থেকে হিরো হতেও দেরি লাগে না। এদেশে অনেক মানুষ, গত 100 বছরে অনেক মানুষ একেবারে জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছে। আপনারা এখন কল্পনা করতে পারবেন না, এই বাংলাদেশে একটা সময় ছিল যখন শরৎ বসু ছাড়া অন্য কোনো নেতা ছিল না। তার জনপ্রিয়তার সঙ্গে এই বাংলায় এবং পশ্চিম বাংলায় তার পাশে দাঁড়াবে এমন কোনো নেতার কথা কল্পনাও করা যেত না। শরৎ বসু হলেন এই যে আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বসু তার বড় ভাই। এরপরে রাজনৈতিক অঙ্গনে শ্যামাপ্রসাদের মতো জনপ্রিয় লোকেরও আবির্ভাব ঘটেছিল, এবং এই শ্যামাপ্রসাদই কিন্তু মূলত হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা, এবং সেই হিন্দু মহাসভারই যে অপভ্রংশ তারাই কিন্তু এখন এই বিজেপি চালাচ্ছে, এবং নরেন্দ্র মোদী সেই হিন্দু মহাসভারই একজন সদস্য, সক্রিয় কর্মী ছিলেন, যা কিনা মূলত শুরু হয়েছিল এই বাংলা থেকে, এবং যার প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং শ্যামাপ্রসাদ মুখার্জির বাবার নাম স্যার আশুতোষ মুখার্জি। এই বাংলাতে একসময় কিংবদন্তির জনপ্রিয় ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার চাইতেও বেশি জনপ্রিয় হয়েছিলেন হোসেন শহীদ সরওয়ার্দী, তার চাইতেও জনপ্রিয় হয়েছিলেন শেরেবাংলা একলিয়া ফজলুল হক। কিন্তু পরবর্তীতে সেই জনপ্রিয়তা থাকেনি, কিংবা ইদানিংকালে রাজনৈতিক অঙ্গনে কিংবদন্তি রূপে যাদের নাম বারবার উচ্চারিত হয়, তাদের সঙ্গে যদি অতীতের এই জনপ্রিয় নামগুলো আমরা স্মরণ করি, তাহলে দেখা যাবে যে সেই নামগুলো এখন আর মানুষজন পাত্তা দিতে চাচ্ছে না। অথচ একটা সময় ছিল বাংলাদেশে সেই নামগুলোই ছিল উজ্জ্বল নক্ষত্র। তো আগামী দিনে যদি এই বাংলার মানুষ অল অন এ সাডেন খেপে যায় এবং খেপে গিয়ে নুরুকে তাদের জাতীয় নেতা বানিয়ে ফেলে, নুরুকে তাদের গান্ধী বানিয়ে ফেলে, তাহলে অনেকেরই কিন্তু নাক কাটা যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং সঠিক সময় সঠিক কাজটি করার তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডাকসুর বর্তমান ভিপি এই কয়েকদিন আগে যার কার্যকাল শেষ হলো, মূলত তিনি এখন ডাকসুর সর্বশেষ ভিপি বলে
ভিপি নুরু হিসেবে সকলের নিকট পরিচিত। বাংলাদেশে এই মুহূর্তে তরুণদের মধ্যে নয়, রাজনৈতিক অঙ্গনেই মূলত আলোচিত একটি নাম হলো নুরু। আমরা যারা রাজনীতির অঙ্গনের সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন যাবৎ আমাদের মধ্যে যারা বড় বড় পদ এবং পদবিতে ছিলেন, বড় বড় রাজনৈতিক দলগুলোর বড় বড় পদ দখল করে আছেন, কিংবা ইতিপূর্বে রাজনীতি করতে গিয়ে রাজনীতির যে ফসল সেটির তারা তুলেছেন, অর্থাৎ মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, তারা এই বর্তমান জমানাতে এসে খামোশ হয়ে গিয়েছেন, চুপ হয়ে গিয়েছেন। ভয় তাদেরকে অক্টোপাসের মতো চেপে ধরেছে। কেউ কথা বলতে চান না, কেউ লিখতে চান না, কেউ আকার ইঙ্গিতেও কথা বলতে চান না। তো সেই নীরব নিঃসীম রাজনৈতিক পরিবেশের মধ্যে হাতে গোনা যে কয়জন মানুষ রাজনৈতিক অঙ্গনকে সরব করে রেখেছেন, সচল করে রেখেছেন এবং সাধারণ মানুষের যে আশা এবং আকাঙ্ক্ষা সেটিকে রাজপথে ধরে রেখেছেন, তাদের মধ্যে ভিপি নুরু অন্যতম প্রধান ব্যক্তি। তিনি আমার নির্বাচনী এলাকার একজন সম্মানিত বাসিন্দা এবং আশা করা যায় যে ওই অঞ্চলে তিনি হয়তো আগামী দিনে আমাদের যে রাজনীতির কাণ্ডারিও আল্লাহ চায় তো হলেও হতে পারেন। তো তিনি অতি সম্প্রতি একটি ধর্ষণ মামলার আসামি হয়েছেন এবং শুধু তাই নয়, আরও একটি মামলাতেও তাকে আসামি করা হয়েছে এবং সেটি সম্ভবত অপহরণ মামলা। এবং এটি এখন বাংলাদেশের সবচাইতে আলোচিত ঘটনা। নুরুর যে ব্যক্তিত্ব, নুরুর যে চরিত্র, তার যে অভিব্যক্তি, তার যে চলাফেরা, তার সঙ্গে তিনি ধর্ষণ করবেন এইরকম ঘটনা আসলে বাংলাদেশের একটা বেকুবও বিশ্বাস করছে না, কোনো পাগলেও বিশ্বাস করছে না। তো যেভাবে মামলার কাহিনী বর্ণনা করা হয়েছে, যেভাবে এজাহার দাখিল করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে তাকে উল্লেখ করা হয়েছে তিনি একজন ধর্ষণের সহযোগিতাকারী। তো সে যাই হোক না কেন, যে কারণে তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে, যে কারণে তাকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা আসলে জনগণ বিশ্বাস করতে চাচ্ছে। জনগণ যেটা মনে করছেন সেটা হলো যে সরকারের আক্রোশের ফলে নুরু মূলত এই ধর্ষণ মামলার আসামি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গত প্রায় এক দশক ধরে বহু নাটক হয়ে যাচ্ছে। সেই নাটকের প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে নাটকের যারা কুশীলব তারাই জিতে যান। আমরা দেখলাম যে আমাদের রাজনৈতিক অঙ্গন থেকে কলম যোদ্ধা হিসাবে পরিচিত মাহমুদুর রহমান তিনি হারিয়ে গেলেন, অর্থাৎ আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তো মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে কৌশল অবলম্বন করা হয়েছিল সেটা হলো তাকে বেশ কিছুদিন ভয় দেখানো হয়েছিল। এরপর তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, যেন আশেপাশের যারা লোকজন আছে একটা সময় তার ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলেন। এরপরে মাহমুদুর রহমান অবরুদ্ধ থাকতে থাকতে একটা সময় হয়তো তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন, খেই হারিয়ে ফেলবেন। ঠিক সেই সময়টাতে তার যারা প্রতিপক্ষ তারা তাকে গ্রেপ্তার করলে বাইরে কোনো টু শব্দ হবে না, এবং ঠিক সেই ঘটনাটাই ঘটেছে। পরবর্তীতে মাহমুদুর রহমান জিদ করে বহুদিন জেল খেটেছেন। এরপর আবার সেই জেল থেকে বের হয়ে তিনি গর্জন করার চেষ্টা করেছেন, তর্জন করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা তার জন্য একেবারে জীবন মরণের সমস্যা হয়ে গিয়েছিল। তিনি যেখানে গিয়েছেন সেখানে তার উপর আক্রমণ পরিচালিত হয়েছে, তিনি রক্তাক্ত হয়েছেন এবং তার সেই রক্তাক্ত হওয়ার যে চিত্রপট, সেই চিত্রপটের দৃশ্য আমরা দেখে এখন আতঙ্কিত বোধ করি এবং তার পক্ষে সেই সময় বাংলাদেশের যারা সচেতন নাগরিক, রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক কেউ দাঁড়ায়নি। ফলে কি হচ্ছে, মাহমুদুর রহমানকে মেরে যারা ভয় দেখাতে চেয়েছেন তারা সফল হয়েছেন। তো এরপরের দ্বিতীয় ঘটনা ফরহাদ মাজহারকে নিয়ে। ফরহাদ মাজহারের সঙ্গে ব্যক্তিগত অনেকের নীতি নৈতিকতার পার্থক্য থাকতে পারে, কিন্তু তিনি যে একজন সাহসী, তিনি যে একজন দেশপ্রেমিক, তিনি যে একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। তার ক্ষুরধার লেখনী, তার অত্যন্ত শক্তিশালী বক্তব্য, যে কোনো ক্ষেত্রেই যারা এস্টাবলিশমেন্টে থাকেন বা ফরহাদ মাজহারের যারা বিরোধী পক্ষ তাদের জন্য তিনি একেবারে রীতিমতো মূর্তিমান আতঙ্ক। ফলে তিনি সরকারের বিরুদ্ধে যে সমস্ত কথা বলতেন বিভিন্ন গণমাধ্যমে দেশে এবং বিদেশে,
এবং যে সমস্ত কথা তিনি লিখতেন সেগুলো মোকাবেলা করার মতো যে প্রজ্ঞা দরকার, মেধা দরকার, যে ধৈর্য সহ্য দরকার, সেগুলো হয়তো তার প্রতিপক্ষের ছিল না। ফলে কি করেছে, তার ব্যাপারে অনেকেই অধৈর্য হয়ে গেছে এবং তার পরিণতি কি হয়েছিল এবং তিনি এখন কোথায় আছেন তাও আমরা দেশবাসী সকলেই জানি। তো ফরহাদ মাজারের ঘটনা বা মাহমুদুর রহমান সাহেবের যে ঘটনা ঘটার আগে আমাদের দেশের বেশ কয়েকজন আলোচিত সাংবাদিক, বক্তা, রাজনীতিবিদ তারা অনেকেই দেশ ছেড়ে চলে গিয়েছেন। তারা বিদেশে গিয়ে এখন অনেকে নিশ্চুপ রয়েছেন, অনেক হয়তো টুকটাক কথাবার্তা বলার চেষ্টা করছেন কিংবা সবার সমিতিতে যাওয়ার চেষ্টা করছেন, যা কিনা আমাদের এই বাংলাদেশের রাজনীতিতে আসলে কোনো ভূমিকা রাখছে না। তো রাজনীতি বলতে এই মুহূর্তে বিএনপির দুটো অফিস রয়েছে। একটা হলো বিএনপি যে চেয়ারপারসনের অফিস, সেখানে মাঝে মধ্যে কেন্দ্রীয় কমিটির বৈঠক হয় এবং সেখান থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব মাঝে মধ্যে বিবৃতি দেন, মাঝে মধ্যে তিনি সংবাদ সম্মেলন করেন। এর বাইরে পল্টন অফিস যেটা রয়েছে বিএনপির, সেখানে জনাব রিজভী সাহেব রয়েছেন, তিনি সেখান থেকে নিয়মিত প্রেস ব্রিফিং করেন এবং তার অনুগত বেশ কিছু সাহসী যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে দিয়ে তিনি বিভিন্ন উপলক্ষে ঝটিকা মিছিল করেন, কখনো পল্টনে, কখনো মিরপুরে কিংবা কখনো অন্য জায়গাতে। এর বাইরে জুনায়েদ সাকি রয়েছেন গণসংহতির, তিনিও মাঝে মধ্যে পুলিশের লাঠিপেটার শিকার হন এবং রাজপথে নামেন এবং খুব ঝাঁঝালো কথাবার্তা বলেন। তো এর বাইরে বাংলাদেশে যে রাজনীতি সেটি আমরা নুরুকে দেখি। তো নুরু তার যে মুষ্টিমেয় সমর্থক রয়েছে, অ্যাক্টিভ সমর্থক যারা সবসময় তার সঙ্গে থাকে এবং তার প্রতি যারা জুলুম করে অত্যাচার করে সেই জুলুম অত্যাচারের সঙ্গে এই কর্মীগুলো সবসময় তার পাশাপাশি থাকে। এর বাইরে নুরুর অনেক ভক্ত রয়েছে, ফেসবুকে অনেক ভক্ত রয়েছে, সারা দেশে অনেক ভক্ত রয়েছে, কিন্তু এ সকল ভক্ত আমারও আছে। আমি এ সকল ভক্তের তালিতে বা এদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আমি 2011-12 সনে যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো পরিণতি আমাকে ভোগ করতে হয়েছে। যখন আমি ঠিক সেই কাজগুলো করতে গিয়ে বিপদে পড়লাম তখন কিন্তু সারা দেশের এই যে লক্ষ লক্ষ বা তথাকথিত কোটি কোটি ভক্তের একজন আমার জন্য রাস্তায় নামে নাই। তো আমার যেরকম 2010 সনে, 11 সনে, 12 সনে অসংখ্য অগণিত ভক্ত ছিল কিংবা এখনও রয়েছে, তারা যেভাবে ভার্চুয়াল জগতে থেকে আমার জন্য দোয়া করেন, আমার জন্য প্রার্থনা করেন, আমাকে সমর্থন জাগান, আমি একটা পোস্ট দিলে বা আমি একটা ভিডিও দিলে সেটা দেখেন এবং নিজেরা তৃপ্তি পান এবং বিভিন্ন সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে তৃপ্তি দেন, ঠিক এইরকম অসংখ্য ভক্ত এবং অনুরাগী মূলত নুরুরও রয়েছে। কিন্তু নুরুর সেই যে ভক্ত অনুরাগীর উপর নির্ভর করে নুরু যে কিছু করবে না বা করতে পারবে না সেটা নুরু খুব ভালো করে জানে। নুরুর মূলত শক্তি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তার যে বিশেষ কিছু সহকর্মী রয়েছে যাদের উপর নির্ভর করে মূলত সে ছাত্র আন্দোলন করেছিল, কোটা বিরোধী আন্দোলন চালু করেছিল, সেটার উপর নির্ভর করে। তো সেই নুরু কোটা বিরোধী আন্দোলনের পর থেকে আজ অবধি তার প্রতি যে নির্যাতন হয়েছে রাজপথে, এমনকি যে গ্রামে গিয়েছিল সেখানেও তার প্রতি যে অমানবিক নির্যাতন হয়েছে কিংবা ঢাকার বাইরে সে বিভিন্ন জেলা শহরে যাওয়ার চেষ্টা করেছে, সেখানেও তার প্রতি রীতিমতো হামলা হয়েছে। তো নুরুকে টার্গেট করতে 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 নুরুর অবস্থা হয়ে গেছে কি, নুরুর কাছে এখন নির্যাতন, জুলুম এটা একটা ভাত মাছের মতো হয়ে গেছে। আর তার প্রতি যদি মামলা করা হয়, এটা নিয়ে যে একটা সাধারণ ভয় থাকে সেটি এখন নুরুর মধ্যে নেই। সে অনেকটা নির্ভীক হয়ে গিয়েছে এবং এটাই প্রকৃতিগতভাবে হয়ে যায়। এবং প্রকৃতির যত বিধান রয়েছে সেই বিধানের মধ্যে অন্যতম বিধান হলো যখন একটা নতুন নেতৃত্ব আসে, সেই নতুন নেতৃত্ব মূলত সাধারণ পরিবার থেকে আসে এবং জনগণ প্রথম দিকে যার ব্যাপারে কোনো চিন্তাই করতে পারে না যে একটা ভবিষ্যতে নেতা হবে, দেখা যাচ্ছে যে একটা পরিবর্তনশীল সমাজে সেই জাতির হাল ধরে ফেলে। তো নুরুর প্রতি যেভাবে নির্যাতন করা হচ্ছে, যেভাবে জুলুম করা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে অজ পাড়াগাঁয়ের একটা দরিদ্র পরিবারের সাধারণ সন্তান, সেই সাধারণ সন্তান ঢাকা শহরে এসে তার যে আন্দোলন ছিল কেবলই একটি সরকারি চাকরি পাওয়ার আন্দোলন, মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার আন্দোলন, সেই মানুষটিকে মেরে 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 কিছু লোক তাকে জাতীয় নেতা বানিয়ে ফেলেছে। এখন জাতীয় নেতা বানানোর ফলে তার জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে নুরু যদি জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ায় এবং ফেয়ার ইলেকশন হয়,
তাহলে সে বাংলাদেশের যে কোনো গুরুত্বপূর্ণ সংসদীয় আসন থেকে দাঁড়াতে পারে। সেখানে তার কর্মী রয়েছে, সেখানে তার সমর্থক রয়েছে এবং ভোটও সেখানে সে পাবে। এই অবস্থা কারা করল নুরুকে? দ্বিতীয়ত, নুরুর প্রতি এখন যে প্রেশার দেওয়া হচ্ছে, মনে হচ্ছে রাষ্ট্র বনাম নুরু। এখানে বিএনপি দৃশ্যপটে নেই, জামায়াত ইসলামী দৃশ্যপটে নেই, ডক্টর কামাল হোসেনরা দৃশ্যপটে নেই, মাহমুদুর রহমান মান্না থেকে শুরু করে আরও অনেক বড় বড় যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ ছিলেন তারা কেউ দৃশ্যপটে নেই। দৃশ্যপটে আছেন কেবলই মাত্র নুরু, এবং জাতির সমস্ত মনোযোগ কেবল নুরুর প্রতি, আর সরকারেরও সমস্ত মনোযোগ নুরুর প্রতি। এবং তারই যে কনফ্রন্টেশন চলছে, সেই কনফ্রন্টেশনে নুরুকে স্টপ করার জন্য নুরুর বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে। এবং সরকার যেভাবে অতীতকালে বিভিন্ন মামলা দায়ের করে, হামলা করে, এরপর মানুষকে ভয় দেখিয়ে যে অবিস্মরণীয় সফলতা অর্জন করেছে, সেটি তারা নুরুর ক্ষেত্রে প্রয়োগ করতে চাচ্ছে। এবং সেটা তারা কতটা জয়ী হবে বা পরাজিত হবে সেটা বলা যাচ্ছে না। তবে প্রায় ক্ষেত্রে যেটা হয় সেটা হলো সরকার বা ক্ষমতাসীনরা যাদেরকে তাচ্ছিল্য করে তাদের দ্বারাই কিন্তু তাদের নাস্তানাবুদ হতে হয়। তো সেই দিক থেকে নুরুর যে ইমেজ গড়ে উঠছে ডে বাই ডে, কিংবা এই যে ধর্ষণ মামলার ফলে নুরুর যে ইমেজ বেড়ে গেল, সেই বাড়তে বাড়তে সেটা কোন পর্যায়ে পৌঁছে যায় এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। নুরু যদি বাংলাদেশে নেলসন ম্যান্ডেলার অনুকরণে একটা অবিস্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন, কিংবা ভারতের মহাত্মা গান্ধীর অনুকরণে বাংলার গান্ধী রূপে পরিচিত হন, তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু নাই। তো নুরুকে যারা নির্যাতন করছেন, নুরুর বিরুদ্ধে যারা মামলা মোকদ্দমা করতে মদদ দিচ্ছেন, কিংবা নুরুকে নিয়ে যারা খুব বেশি মাথা ঘামাচ্ছেন, তারা কি একবারও কল্পনা করার চেষ্টা করছেন যে এই নুরুর ইমেজ যদি এই দেশ এবং জাতি ঠিক একেবারে সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয়, তাহলে নুরুর নামটি কাদের নামের পাশে বসবে বা নুরুর নামের পাশে কাদের নাম বসবে? এবং সেটি কি যারা এখন নির্যাতন করছেন তাদের জন্য খুবই শোভনীয় হবে। এর কারণ হলো বাংলার যে আকাশ বাতাস, এখানে একজন মানুষ হিরো থেকে জিরো হতেও দেরি লাগে না, আবার জিরো থেকে হিরো হতেও দেরি লাগে না। এদেশে অনেক মানুষ, গত 100 বছরে অনেক মানুষ একেবারে জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছে। আপনারা এখন কল্পনা করতে পারবেন না, এই বাংলাদেশে একটা সময় ছিল যখন শরৎ বসু ছাড়া অন্য কোনো নেতা ছিল না। তার জনপ্রিয়তার সঙ্গে এই বাংলায় এবং পশ্চিম বাংলায় তার পাশে দাঁড়াবে এমন কোনো নেতার কথা কল্পনা করা যেত না। শরৎ বসু হলেন এই যে আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বসু তার বড় ভাই। এরপরে রাজনৈতিক অঙ্গনে শ্যামাপ্রসাদের মতো জনপ্রিয় লোকেরও আবির্ভাব ঘটেছিল, এবং এই শ্যামাপ্রসাদই কিন্তু মূলত হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা, এবং সেই হিন্দু মহাসভারই যে অপভ্রংশ তারাই কিন্তু এখন এই বিজেপি চালাচ্ছে, এবং নরেন্দ্র মোদী সেই হিন্দু মহাসভারই একজন সদস্য, সক্রিয় কর্মী ছিলেন, যা কিনা মূলত শুরু হয়েছিল এই বাংলা থেকে, এবং যার প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং শ্যামাপ্রসাদ মুখার্জির বাবার নাম স্যার আশুতোষ মুখার্জি। এই বাংলাতে একসময় কিংবদন্তির জনপ্রিয় ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার চাইতে বেশি জনপ্রিয় হয়েছিলেন হোসেন শহীদ সরওয়ার্দী, তার চাইতে জনপ্রিয় হয়েছিলেন শেরে বাংলা একলিয়া ফজলুল হক। কিন্তু পরবর্তীতে সেই জনপ্রিয়তা থাকেনি, কিংবা ইদানিংকালে রাজনৈতিক অঙ্গনে কিংবদন্তি রূপে যাদের নাম বারবার উচ্চারিত হয়, তাদের সঙ্গে যদি অতীতের এই জনপ্রিয় নামগুলো আমরা স্মরণ করি, তাহলে দেখা যাবে যে সেই নামগুলো এখন আর মানুষজন পাত্তা দিতে চাচ্ছে না। অথচ একটা সময় ছিল বাংলাদেশে সেই নামগুলোই ছিল উজ্জ্বল নক্ষত্র। তো আগামী দিনে যদি এই বাংলার মানুষ অল অন এ সাডেন খেপে যায় এবং খেপে গিয়ে নুরুকে তাদের জাতীয় নেতা বানিয়ে ফেলে, নুরুকে তাদের গান্ধী বানিয়ে ফেলে, তাহলে অনেকেরই কিন্তু নাক কাটা যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং সঠিক সময় সঠিক কাজটি করার তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।